বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হবে বললেন তারেক। গণতন্ত্র পুনরুদ্ধারে সব দলকে নির্বাচনে আসার আহ্বান ফখরুলের। ফের জুলাই সনদের আইনি ভিত্তি দাবি এনসিপির। ঐক্যমত্য কমিশন ড্রাফট দেখাতে না পারায় হতাশা। প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি রাজনৈতিক দলগুলোর। শিক্ষা ব্যবস্থা ধ্বংসে পশ্চিমা ষড়যন্ত্রের অভিযোগ। এবং বিমানবন্দরে আগুনের কারণ অনুসন্ধানে ঢাকায় আসছে 4 দেশের বিশেষজ্ঞ দল। বেরিয়ে আসবে মূল ঘটনা, প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি মাহমুদ হোসেন। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাষ্ট্রের সুরক্ষায় উপযুক্ত শিক্ষা ব্যবস্থা প্রয়োজন। বিকেলে কিশোরগঞ্জে রাষ্ট্র মেরামতের 31 দফা প্রস্তাবনার ওপর স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। প্রধান অনুষ্ঠানের আয়োজন করেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নের উপর স্কুল মাদ্রাসা শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন। এতে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্য তিনি বলেন, ক্ষমতায় গেলে শিক্ষা ক্ষেত্রে বিএনপি সর্বোচ্চ বরাদ্দ দেবে। পুরো শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে আধুনিক জ্ঞান বিজ্ঞান ও উদ্ভাবনী প্রযুক্তির বিকল্প নেই। বিশ্ব বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে কিন্তু প্রবেশ করছে। মাদ্রাসা কিংবা স্কুল, যেখানে তোমরা যাই পড়াশোনা করো না কেন, মনে রাখতে হবে প্রতিযোগিতামূলক এই বিশ্বে সম্মানের সঙ্গে যদি তোমাদেরকে টিকে থাকতে হয়, তোমাদেরকে যথা উপযুক্ত শিক্ষায় কিন্তু শিক্ষিত হতে হবে, জ্ঞানে বিজ্ঞানে পারদর্শী হতে হবে, ব্যবহারিক এবং কারিগরি শিক্ষায় দক্ষ হতে হবে। আমাদের দলের পক্ষ থেকে আগামী দিনের পুরো শিক্ষা ব্যবস্থাটাকে সেভাবে গড়ে তুলতে, সাজিয়ে তুলতে। তিনি বলেন, ঘোষিত 31 দফা অংশ হিসেবে দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে সমোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বিশেষজ্ঞ টিম তৈরি করেছে বিএনপি, যারা এরই মধ্যে অনেক দূর এগিয়েছে। তোমাদের জন্য একটা নিরাপদ রাষ্ট্র, নিরাপদ ক্যাম্পাস গড়তেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যেই কিন্তু আমরা জনগণের সামনে 31 দফা ঘোষণা করেছি। এর অংশ হিসাবেই কিন্তু দেশের প্রচলিত শিক্ষা কারিকুলামকে সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষাবিদদের সমন্বয় একটা বিশেষজ্ঞ টিম আমরা তৈরি করেছি, যারা ইতিমধ্যে অনেক কাজ এগিয়ে নিয়ে গেছেন। রাষ্ট্রের সুরক্ষায় উপযুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা জরুরি বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কিভাবে আমরা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব, কিভাবে তোমাদের ভবিষ্যৎকে আরো মজবুত ভাবে আমরা তৈরি করতে পারবো, আমরা এগুলো নিয়ে আলোচনা করতে পারবো। হুমায়ুন কবির, মোহনা সংবাদ। এমন একটা মত পার্থক্য ভুলে গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর রাজনৈতিক দলগুলোর অনৈক্যে ফ্যাসিবাদ ফিরে এলে জুলাই শহীদদের সঙ্গে বেইমানি হবে বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সবাইকে নিয়েই দেশ গড়তে চান তারেক রহমান। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া মঞ্চের 32তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা। বক্তারা ফ্যাসিস্ট সরকারের হামলা মামলার কথা তুলে ধরে জাতীয় নির্বাচনকে সামনে রেখে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। এখন তারাই পায়তারা করছে নির্বাচন পিছানোর জন্য। যারা যারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত আছে তাদের প্রতিরোধ আপনারা করবেন। বিএনপি পালিয়ে যাওয়ার দল নয়, যেটা আওয়ামী লীগ বারবার পালিয়ে গিয়েছে। বিভিন্ন রকমের তালবাহানা চলছে নির্বাচনকে নিয়ে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশে নাশকতা করছে কিনা এমন সন্দেহ জনমনে। এয়ারপোর্টের মতো স্থাপনা আগুন ধরছে, পুড়ে যাচ্ছে, ছারখার হয়ে যাচ্ছে। এইটার পেছনে অবশ্যই একটি নাশকতার ষড়যন্ত্র রয়েছে। লুটেরারা টিকতে পারেন না, নির্যাতনকারীরা, নিপীড়নকারীরা, মানব হত্যাকারীরা, খুনিরা
তারা আলটিমেটলি টিকতে পারে না। তিনি বলেন, দেশে অনেকে গায়ের জোর দেখাচ্ছে, যা ফেসিবাদী আচরণ। বিভিন্ন পদে পদে কিছু কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি দোসরদের মতো, গায়ের জোর দিয়ে সবকিছু করতে চাচ্ছে। তো ডক্টর ইউনূস সাহেবের আমলের তো গায়ের জোর থাকার কথা না। এদিকে রাজধানীর শিল্পকলায় এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাকশাল করে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হলেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তা ফিরিয়ে দেন। তিনি বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা ধরে রাখতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ জরুরি। যে আমাদের ছোটখাটো সমস্যা এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা ফিরিয়ে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসে। আর ফেসিবাদ ঠেকাতে রাজনৈতিক দলগুলোর ঐক্যের বিকল্প নেই বলে জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মতামতের পার্থক্য থাকা সত্ত্বেও, আদর্শিক পার্থক্য থাকা সত্ত্বেও দেশের প্রশ্নে, এই দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকব এবং ঐক্যবদ্ধ থেকেই আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সমস্ত দরজা বন্ধ করব। এছাড়া ডিআরইউতে এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের কাছে রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করতে হবে। বিএনপি জোটের অধীনে যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে তাদেরকে যেন ধানের শীষ প্রতীক দেওয়া হয়। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি লাভের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে একটি আদেশ প্রস্তুতের কথা বলা হলেও তা দেখাতে অপারগতা জানিয়েছে ঐকমত্য কমিশন। সকালে সংসদ ভবনের এলইডি হলে কমিশনের সঙ্গে বৈঠক শেষে আক্তার হোসেন বলেন, আদেশের খসড়া দেখেই স্বাক্ষর করবে তার দল। কারো চাপে পড়ে জুলাই সনদকে নিয়ে প্রতারণা করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। নাহিদ সিরাজি, নিম্মির রিপোর্ট। শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসে এনসিপি। বৈঠকে জুলাই সনদের বিভিন্ন দিক ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করে দুই পক্ষ। বৈঠকে এনসিপির নেতৃত্ব দেন সদস্য সচিব আক্তার হোসেন, সঙ্গে ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, সারওয়ার তুষার, খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির সদস্য সচিব। বলেন, এক দল জুলাই সনদকে মুছে দিতে চায়, আরেক দল চায় ভেস্তে দিতে। অনেক রাজনৈতিক দলই এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করলেও তারা মূলত দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক দল তারা জুলাই সনদের স্বাক্ষর মুছে দেওয়ার সুযোগ খুঁজছে, আরেকটি দল জুলাই সনদের বাস্তবায়নকে ভেস্তে দেওয়ার সুযোগ খুঁজছে। জুলাই সনদের স্বাক্ষর শুধুই আনুষ্ঠানিকতা নয়, উল্লেখ করে তিনি বলেন, সনদ বাস্তবায়নে আদেশের খসড়া এবং এর পরিধি জনগণকে জানাতে হবে। সেটা দেখেই স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত নেবে এনসিপি। আমরা এটা প্রত্যাশা করি কমিশন যে ড্রাফট প্রস্তুত করছে সেটা আমাদের সঙ্গে তারা শেয়ার করবেন এবং আমরা পরিপূর্ণভাবে নিশ্চিত হয়ে তারপরে জুলাই সনদে স্বাক্ষরের দিকে আমরা অগ্রসর হতে পারি। শাপলা প্রতীকেই নিজেদের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন আক্তার হোসেন। নির্বাচনী জোট প্রসঙ্গে বলেন, এই বিষয়ে কোনো দলের সঙ্গে কথা হয়নি, তবে আলোচনার ভিত্তিতে জোট গঠনের সম্ভাবনা খোলা রাখছে দলটি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেন শাপলা প্রতীকেই সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, সেই কারণে আমাদের সংগ্রাম আমরা জারি রেখেছি। নাহিদ সিরাজি, নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। রাষ্ট্র ক্ষমতায় বিএনপি গেলে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক পদে নিয়োগের ব্যবস্থা করবে, এমনটা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর পশ্চিমা ষড়যন্ত্রে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে ঠেলে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রাজধানীর এক সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। ধর্মীয় শিক্ষকের অভাবে প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম ও নৈতিক শিক্ষা অনেকটাই উপেক্ষিত। এই বাস্তবতায় গেল বছরের ৬ অক্টোবর প্রাথমিক বিদ্যালয়ে পদ সৃষ্টি করে ধর্মশিক্ষক নিয়োগ দিতে সরকারকে নোটিশ দেন আদালত, কিন্তু এতেও টনক নড়েনি কর্তৃপক্ষের। তাই ধর্মীয় শিক্ষক নিয়োগ ও ইসলামী মূল্যবোধ পরিপন্থী সিদ্ধান্ত বাতিলের দাবিতে সেমিনার আয়োজন করে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ। এতে অংশ নেয় বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
এতে প্রাথমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক নিয়োগের গুরুত্ব তুলে ধরেন রাজনৈতিক নেতারা। ফ্যাসিস্ট হাসিনা শিক্ষার্থীদের মূল্যবোধ নষ্ট করেছে অভিযোগ করে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থায় মূল্যবোধ ফিরিয়ে আনবে তারা। আমাদের প্রাথমিক শিক্ষায় ইসলাম এবং মূল্যবোধ রক্ষা করার জন্য যা করতে হয় আমরা সেটাই করব। সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতেই আমাদের রাষ্ট্র পরিচালিত হবে এবং সেটির রিফ্লেকশন আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যেই থাকবে। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, শিক্ষায় নৈতিকতা ফিরিয়ে আনতে সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ পদক্ষেপ প্রয়োজন। বিদ্যালয়ে অধ্যয়নরত 2 কোটি শিশু, তারাই হচ্ছে আমাদের ফাউন্ডার অফ দি নেশন। এই জাতির, এই সভ্যতার রাজনীতি দলীয় স্বার্থের ঊর্ধ্বে একটু সিরিয়াস পদক্ষেপ না নিতে পারি, আমরা জাতির কাছে, আমার সন্তানের কাছে, প্রজন্মের কাছে আমরা দায়ী থেকে যাব। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রাথমিকে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করা হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে অতীত ফেসিবাদের কোনোদিন পুনর্জাগরণ হবে না। যদি আমরা ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে সমুন্নত রাখি, ইনশাআল্লাহ বাংলাদেশের ফেসিবাদের কোনোদিন উৎপত্তি এবং উৎপাত দুটোটাই হবে না। আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত হতে পারি জনগণের সমর্থনে। ধর্ম ও নৈতিকতা বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য পদ সৃজন এবং নিয়োগের ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। শুধু প্রতিশ্রুতি নয়, এ দাবি দ্রুত বাস্তবায়নে রাজনৈতিক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এই জন্য পরিষ্কার বলছি যে এখন ওই সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং ধর্মীয় শিক্ষা, প্রাথমিক শিক্ষা অঙ্গনে সেটা বাধ্যতামূলক, এটা ব্যবস্থা করতে হবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের রহস্য উদ্ঘাটনে 4 দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অস্ট্রেলিয়া, চীন, তুর্কি ও ইংল্যান্ডের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত দল আগুনের ঘটনার বিস্তারিত প্রতিবেদন দেবে বলেও জানান তিনি। সকালে বিমানবন্দরে কার্গো ভিলেজ পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই ঘটনায় নাশকতা কিংবা গাফিলতি থাকলে তা তদন্তে বের হয়ে আসবে। আগুন লাগার পর বিমানবন্দরের অগ্নি নির্বাপন দল ও ফায়ার সার্ভিস দ্রুত রেসপন্স করলেও দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে সময় লেগেছে বলেও জানান জাহাঙ্গীর আলম। অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অব্যবস্থাপনা থাকে, এই জন্য আমরা 4টা দেশের ইনভাইট করছি তাদের আসার জন্য। ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে, আপনার অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে, চায়নারে ইনভাইট করা হয়েছে, টার্কিরে ইনভাইট করা হয়েছে। তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি, তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে। গেল 6 দশকে প্রতি হেক্টরে রাসায়নিক সারের ব্যবহার বেড়েছে 75 গুণ, আর গত 5 দশকে কীটনাশকের ব্যবহার বেড়েছে 10 গুণ। মাত্রা অতিরিক্ত কীটনাশক ও রাসায়নিকের ব্যবহারে মাটি হারাচ্ছে উর্বরতা, দূষিত হচ্ছে খাবারের মূল উৎস, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। চিকিৎসকরা বলছেন এতে মানুষ ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। আর মাটি পরীক্ষা ও সার প্রয়োগে মাঠ পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণের পরামর্শ কৃষি গবেষকদের। উষা ফেরদৌসের রিপোর্ট। খাবারের মূল উৎসই দূষিত হচ্ছে। 6 দশক আগে রাসায়নিক সারের ব্যবহার ছিল হেক্টর প্রতি 8 কেজির বেশি, বর্তমানে তা 75 গুণ বেড়ে হয়েছে 660 কেজি। পৃথিবীতে এত অল্প আবাদি জমিতে 6 মিলিয়ন টন রাসায়নিক সার ব্যবহারের নজির কোথাও নেই। রাসায়নিক সার ব্যবহারের বেশিরভাগই স্থানীয় বিক্রেতার পরামর্শে বাড়ানো হয়। এই জমি আমার এই যে গাছের পচাড়ি ধরছে, অমুক হয়েছে, বাবরি ধরছে, এইটা ধরি যা জল দেখান, তখন হয়তো বলে যে এই ঔষধ দেন। আমার ক্ষতি, সার বেশি দিলাম, টাকা খরচা বেশি হলো। 1972 সালে কীটনাশক ব্যবহারের পরিমাণ ছিল 4000 মেট্রিক টন। এরপর এর ব্যবহার দ্রুত বাড়তে থাকে। গেল 50 বছরের মধ্যে এর ব্যবহার অন্তত 10 গুণ বেড়েছে। পোকা তাও এবার করে না, তত না, মানে ওষুধ দিয়ে রাখতে হয়। খেতে ফসল নালে তো লেবার খাটতে পারছে না, বুঝছেন তো, আমার প্রচুর ক্ষতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় 30 লাখ মানুষ কীটনাশক বিষক্রিয়ায় আক্রান্ত হয়। এর মধ্যে মৃত্যু হয় 2 লাখ মানুষের। বাংলাদেশেও এর প্রভাব বাড়ছে। কতটুকু জমিতে কতটুকু সার লাগবে অথবা সারের গুণগত মান ঠিক আছে কিনা, এগুলো কিন্তু নিয়ন্ত্রণ নাই, যার জন্য বস্তার পর বস্তা কিন্তু সার কৃষকরা দিচ্ছে।
আগের কি পরিমাণে সার আছে এগুলো কিছু মেজার করে এগুলো যদি আমরা দেখে বুঝতে পারতাম যে আগে সার আছে তাহলে কম পরিমাণে সার দিলেও চলবে। এই মেজারমেন্ট টেকনিকটাও আমাদের কৃষকের কাছে নাই। দেশের বেশিরভাগ খাদ্যে মাত্রাতিরিক্ত ক্যাডমিয়াম, আর্সেনিক ও ফসফরাস পাওয়া যাচ্ছে। সবজিগুলোতে আর্সেনিক, সিলভার, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, মলিবডেনাম, নিকেল, লেড, অ্যান্টিমনি ও ভ্যানাডিয়াম নামের বিষাক্ত ভারী ধাতু পাওয়া যাচ্ছে। আমরা যদি হেভি মেটাল সমৃদ্ধ এইসব খাবারগুলো খাই, আলটিমেট হচ্ছে ওই খাবারের যে ফাইবারের গুণাগুণ যেগুলো খেলে আমাদের পেট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, সেগুলো গুণাগুণ না থেকে বরং হচ্ছে উল্টা দিয়ে ঘটতেছে। এই হেভি মেটালগুলোই কনস্টিপেশন করতেছে। আলটিমেট হচ্ছে জিআই ইনটলারেন্স হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, বমি হচ্ছে। হেভি মেটালের লেভেল যত বেশি বাড়তেছে, আমাদের জিআই যেখানে আমরা খাচ্ছি সেটা হচ্ছে রক্ত দূষিত হচ্ছে, লিভার এটাকে ডিটক্সিফাই করতে পারতেছে না, কিডনি এটাকে বের করে দিতে গেলে নিজে নষ্ট হয়ে যাচ্ছে। সমস্যার সমাধানে মাটি পরীক্ষার মাধ্যমে অঞ্চল ভিত্তিক সুষম সার ব্যবহারের তাগিদ দিয়েছেন গবেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপি, জামায়াত সহ সব রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশ নেবে বলে আশা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালিক। প্রতিটি আসনে বিএনপির একাধিক প্রার্থী থাকলেও দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে সবাই কাজ করবে বলেও আশা জানান তিনি। সিলেট দক্ষিণ সুরমা তেলিবাজার এলাকায় ডিপ টিউবওয়েল বিতরণ কার্যক্রমে এসব কথা বলেন এম.এ. মালিক। সবাইকে ধানের শীষের পক্ষে থাকার আহ্বান জানিয়ে জীবনের শেষ সময় পর্যন্ত বিএনপির পাশে থাকার ইচ্ছা জানান বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। আমি যদি প্রধানতা কিছু নাও পাই, এতে আমি দল ছেড়ে যাওয়ার আমার কোনো সুযোগ নাই, আমার যাওয়ার জায়গাও নেই। এই দলেই আমি যতদিন বেঁচে থাকবো এইখানেই থাকবো। এখন তারেক রহমানের বিরুদ্ধেও তারা হাওয়াবহ নামে বিভিন্ন কুসংস্কার রচনা করছে, কোনোটাও তো সত্যতা পায়নি। এই জন্য মানুষে আমাদেরকে চয়েস করবে এবং চুজ করছে, এবং মানুষ আমাদের প্রতি ভালোবাসা অনেক বেশি। বিএনপির নেসারাবাদ উপজেলার সদস্য নবায়ন এবং সদস্য সংগ্রহ ফর্ম বিতরণের উদ্বোধন করা হয়েছে। দুপুরে পিরোজপুর বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও নেসারাবাদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরুল আলমের সদস্য ফর্ম নবায়নের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি আহসান করিম সহ অন্যান্যরা। এরপর নেসারাবাদ ও কাউখালীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করেন ফখরুল আলম। সাধারণ মানুষকে ধানের শীষের পক্ষে থাকার আহ্বান জানান তিনি। নির্বাচনকে সামনে রেখে পরিবহন খাতের চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। দুপুরে রাজধানীর গুলশানে এক আলোচনা সভায় এ আহ্বান জানায় সংগঠনটি। মালিক সমিতির মহাসচিব খন্দকার রফিকুল হোসেন কাজল বলেন, শ্রমিকদের জন্য আন্তর্জাতিক মানের ড্রাইভিং ইনস্টিটিউট গড়ে তোলা প্রয়োজন। সরকারের সাথে সমন্বয় করে পরিবহন মালিকরা, শ্রমিকরা আমরা কিভাবে এই সেক্টরটাকে দুর্নীতিমুক্ত করতে পারি সেই আশা ও প্রত্যাশা রাখছি। আমাদের বাস আছে কিন্তু তার চেহারা ঠিক নাই, এইটা মালিকের দোষ না, এটা শ্রমিকের দোষ, এটা ব্যবস্থাপনার দোষ। শ্রমিকদের জন্য একটা আন্তর্জাতিক মানের ড্রাইভিং ইনস্টিটিউট আমি চাই। আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতি কার্যকরের ২ সপ্তাহ পরও গাজায় ক্ষুধা ও অপুষ্টি তীব্র আকার ধারণ করেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বলছে, ইসরায়েল মানবিক সহায়তা প্রবেশে বাধা দেয় উপত্যকাটিতে খাদ্য ও ত্রাণ সহায়তা পৌঁছাতে পারছে না। ডব্লিউএফপির তথ্যমতে প্রতিদিন ২০০০ টন ত্রাণ পাঠানোর লক্ষ্য থাকলেও এখন পর্যন্ত মাত্র ৭৫০ টন খাদ্য গাজায় প্রবেশ করেছে। বিস্তারিত ইস্তিয়াক হোসেনের ডেস্ক রিপোর্টে। গাজায় যুদ্ধবিরতির পরও মানবিক সংকট কাটছে না। জাতিসংঘ বলছে অন্তত ১৫ লাখ মানুষের এই মুহূর্তে জরুরি সহায়তা প্রয়োজন। তবে ইসরায়েল সীমান্ত খুলে না দেয়ায় অসহায় ফিলিস্তিনিদের কাছে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। ফলে ১/৪ জনগণ, যার মধ্যে ১১,০০০-এর বেশি গর্ভবতীও অনাহারে ভুগছেন। আন্তর্জাতিক চাপ সত্ত্বেও সীমান্ত খুলে দেওয়ার কোনো ইঙ্গিত দেয়নি ইসরায়েল। তেল আবিব আন্তরিকতা না দেখালে গাজায় মানবিক বিপর্যয় আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে জানিয়েছে জাতিসংঘ।
এদিকে মিশরের রাজধানী কায়রোতে ফিলিস্তিনি সহ বিভিন্ন গোষ্ঠীর বৈঠক শেষে জানানো হয় যুদ্ধ পরবর্তী গাজা পরিচালনায় দায়িত্ব নেবে একটি স্বাধীন টেকনোক্র্যাট কমিটি, যেখানে সরাসরি কোনো রাজনৈতিক দল থাকবে না। হামাসের পক্ষ থেকেও এ প্রস্তাবে সম্মতি জানানো হয়। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, গাজার ভবিষ্যৎ প্রশাসনে জাতিসংঘের সংস্থা UNRWA কিংবা হামাস দুপক্ষেরই কোনো ভূমিকা থাকবে না। অন্যদিকে দখলকৃত পশ্চিম তীরে নাবলুস, হেব্রন ও জেনিনে সামরিক অভিযান চালাচ্ছে নেতানিয়াহু সেনারা। বাসিন্দাদের জোরপূর্বক উচ্ছেদের পাশাপাশি চলছে ধরপাকড়। এছাড়া ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে হিজবুল্লাহর লজিস্টিক্স প্রধান আব্বাস হাসান কারাকি নিহত হয়েছেন। ইসরায়েলের দাবি, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাবে এই হামলা চালিয়েছে তারা। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহর সেনা প্রত্যাহারের কথা থাকলেও সংগঠনটি এখনও সক্রিয় এবং চুক্তি ভঙ্গ করছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরো। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হবে বললেন তারেক। গণতন্ত্র পুনরুদ্ধারে সব দলকে নির্বাচনে আসার আহ্বান ফখরুলের। ফের জুলাই সনদের আইনি ভিত্তি দাবি এনসিপির। ঐক্যমত্য কমিশন ড্রাফট দেখাতে না পারায় হতাশা। প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতির রাজনৈতিক দলগুলোর শিক্ষা ব্যবস্থা ধ্বংসে পশ্চিমা ষড়যন্ত্রের অভিযোগ। এবং বিমানবন্দরে আগুনের কারণ অনুসন্ধানে ঢাকায় আসছে 4 দেশের বিশেষজ্ঞ দল। বেরিয়ে আসবে মূল ঘটনা, প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে